খুব নড়াচড়া করিস, ডিস্টার্ব হয়। কি বলবে বেলা, সে তো এক প্রকার যুদ্ধ চালাচ্ছে কম্বলের নিচে মুখ লুকানোর জন্য, কিন্তু দিগন্তের সাথে পারছে কই। সাড়া না পেয়ে দিগন্ত ফের বলল, টেবিলে নাস্তা আর ওষুধ রেখেছি, উঠে খেয়ে নেবেন। বাইরে যাচ্ছি আমি, এসে যেন সব খালি পাই। কোথায় যাবেন এত সকালে? রায়হানের সাথে কাজ আছে, 10টায় বের হবে সবাই। যা যা লাগবে গুছিয়ে নিস। টানাটানি ছেড়ে দুহাত তুলে ঝুঁকে থাকা দিগন্তের গলা পেঁচিয়ে ধরল বেলা। চোখ বন্ধ রেখে খসখসে চাপ দাড়ি মিশ্রিত গালে পরপর কয়েকটা চুমু দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। সরু চোখে মুখ ঘুরিয়ে রাখা বেলার দিকে তাকালো দিগন্ত। কম্বল আগের মতো টেনে দিয়ে খোশ মনে আওড়ালো। নির্লজ্জ বেলা পাটোয়ারি। বালিশে মুখ ডেবে রেখে অস্ফুট স্বরে বলে উঠল, শরম পেলেও কথা শোনান, না পেলেও কথা শোনান। আপনি কি চান নিজেই জানেন না। হুম হুম, মুখ কেমন তীরের বেগে চলছে। এই তোর ভয় লাগে না? ভেতর থেকে ভয় না আসলে কি টেনে আনবো? অত সব কথা ছেড়ে আগে আমার প্রশ্নের উত্তর দেন। সেই রাতে করেছি, এখনো জবাব পাইনি। কি? এবার হালকা কেঁপে উঠল বেলার কণ্ঠস্বর। বুকের বাপাশে কি লিখেছে? কারো নাম? আপনি কাউকে ভালোবাসতেন? প্রশ্ন করার অনেকক্ষণ পেরিয়ে যাবার পরও কোনো রকম সাড়া শব্দ না পেয়ে মাথা উঠালো বেলা। এ কি, পুরো ঘর ফাঁকা। ধপ করে উঠে বসলো মেয়েটা। ওয়াশরুম সহ চারপাশ দেখে রাগে ফেটে পড়ল। দুবার প্রশ্ন করার পরও জবাব পেল না সে। দিগন্ত কিছু না বলে চলে গিয়েছে। থম মেরে বসে থাকলো বেলা। কাচুমাচু হয়ে বসে আছে কাজী আফতাব হোসেন। তার সামনে দুটো চেয়ার জুড়ে বসে আছে দুটো জোয়ান ছেলে। তন্মধ্যে একজন তার দিকে কেমন অগ্নিঝরা চোখে দেখছে। এই ছেলে নির্ঘাত পাগল। কোন নসিবে যেন এই পাগল ছেলের পাল্লায় পড়েছিল সে। কোন কুক্ষণে যে এই খ্যাপাসারের বিয়ে দিতে গিয়েছিল সে। শান্তশিষ্ট জীবনটা তার তেজপাতা বানিয়ে ছেড়েছে। এই বুড়া, খবরদার আমার বিয়ে নিয়ে আফসোস করবি না। বুড়া ঢ্যামড়া, বিয়ে যখন জোর করে দিয়েছিলি তখন জোর করে একটা বাসর ঘর সাজিয়ে দিতে পারতি না? নাটক মারার গ্রামে বাইরে ছেড়ে দিয়েছিলি কেন? সে কোনো যোগে বিয়ে হয়েছে। আজ যাব বউ আনতে, সেদিনই যদি বাসর টাসর হয়ে যেত তাহলে কি আর আমি বউ রেখে আসতাম নাকি? এতদিনে 2-3টে আন্ডা বাচ্চা চলে আসতো। চড়া গলায় বলল রায়হান। রায়হানের কথা শেষ হওয়ার সাথে সাথে ওর পায়ে পাড়া দিল দিগন্ত। চোখ রাঙানি দিয়ে বলল, ঠিকভাবে কথা বল, উনি আমাদের ইউনিয়নের সম্মানিত ব্যক্তি। দিগন্তের কথা শুনে আশকারা পেল আফতাব কাজী। নড়ে চড়ে বসে খ্যাসখ্যাসে স্বরে বলল, ভদ্রতা না থাকলে সম্মান অসম্মানের কি বুঝবে? মুরব্বিদের সাথে কিভাবে কথা বলতে হয় তার কোনো জ্ঞান নাই। তা বাবা, তোমরা এই সকাল সকাল এখানে এলে যে? দিগন্ত মুখ খুলল। রায়হান মাঝখানে ফোড়ন কাটল। ফোঁস করে বলে উঠল সে, আবার জিজ্ঞেস করছে। এখনই না বললাম আজ আমার বউ আনতে যাবো। বুড়া খাটাস, আমার বিয়ে যে চান্দু তুমি দিছো বলে গেছো বুঝি? তোমাকে ছাড়া কোনো কাজ কাম আগাবে? ভোরকে গিয়েছে কাজী। কেমন আহাম্মকের ন্যায় দিগন্তের দিকে তাকালো সে। এদিকে বেকায়দায় পড়েছে দিগন্ত। রায়হান তো এতটাই উগ্র না। বড়দের বেশ সম্মান দিয়ে চলে সে, কিন্তু এখন যেরকম করছে তাতে দিগন্ত বাখারা। রায়হানকে হুড়িয়ে গুতিয়ে ঠান্ডা করতে পারছে না। কাজের সাথে ওর কিসের রেষারেষি কে জানে। তৈরি হয়ে ঘর থেকে বের হলো বৃষ্টি। আজ সেও চট্টগ্রাম চলে যাবে। মাসখানেক ফয়সালের সাথে কোয়ার্টারে ছিল। সপ্তাহ হলো ঢাকা এসেছে। এ কয়দিন পাটোয়ারি বাড়িতে কাটিয়ে গতকাল শ্বশুর বাড়িতে এসেছিল। এখান থেকে এখন ফাহাদ চট্টগ্রামে দিয়ে আসবে তাকে। ফয়সালের ছুটি নেই কোনো। ঘর ছেড়ে বের হতেই সামনের ব্যক্তিকে দেখে দাঁড়িয়ে পড়ল বৃষ্টি। ভয় পেল, পিছিয়ে গেল দুপা। শাড়ি পরিহিত বৃষ্টিকে বিকৃত নজরে অবলোকন করছে ফাহিম। গলায় ঝুলতে থাকা রূপার মোটা চেইনটা টেনে বলল, অনেকদিন পর দেখা হলো ডার্লিং। আগের দিনগুলো খুব মিস করছি। তুমি করো না সুইটহার্ট?
কথা বলল না বৃষ্টি, পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, পারল না। খপ করে ওর এক হাত ধরে ফেললো ফাহিম। ঘৃণায় গা গুলিয়ে এলো বৃষ্টির। কোনো কিছু না ভেবে সপাটে চর বসিয়ে দিল ফাহিমের গালে। পর মুহূর্তেই পায়ের জুতা খুলে একের পর এক আঘাত হানলো ফাহিমের শরীরে। লম্বা চোখা হিল জুতোর আঘাতে ক্ষত হলো ফাহিমের দেহ, চোখ মুখ। লাগাতার প্রহারে আটকাতে ব্যর্থ হলো সামনের রমণীকে। এদিকে বোনের আক্রোশ মিটিয়ে মারছে বৃষ্টি। ফয়সালের সাথে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠল ফাহাদ। একটু পরেই বের হবে তারা। ভাইয়ের কথা মতো ভাবিকে ডাকতে এসে যেন তবদা খেলো সে। দৃষ্টির সম্মুখে তার স্বীয় বড় ভাই জোট্টা পেটা খাচ্ছে। লাইনে থাকা ফয়সালের উদ্দেশ্যে অবাক গলায় আওড়ালো ফাহাদ, ভাই, ভাবি মারছে ফাহিম ভাইকে, ভালোই জুতো পেটা করছে। ফিল্ডে দৌড়াচ্ছিল ফয়সাল। ফাহাদের কথা শুনে দাঁড়িয়ে পড়ল। হাঁটুতে ভর দিয়ে হাফ ধরা গলায় বলল, ফাহিম ও বাড়িতে কেন এসেছে? ওকে আমি মানা করিনি আমার বউয়ের থেকে শত হাত দূরে থাকতে? কোন মুখে আবার আমার বাড়িতে পা রাখে? ওর মারা শেষ হলে বলবি যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ওকে। কিঞ্চিত হাসলো ফাহাদ, ঠ্যাস মেরে বলল, বেশ মহব্বত দেখছি, ভাবি 7 খুন করেও মাফ করবে নাকি? পানির বোতল হাতে নিয়ে কুড় হাসলো ফয়সাল, বলল, 7 খুন করার পারমিশন আমি দিয়েছি, মাফ করা প্রশ্নই ওঠে না। কথার মাঝে বৃষ্টির কাছাকাছি চলে এসেছে ফাহাদ। ঠিক সে সময়ে ফাহিম হাত তুলেছে বৃষ্টিকে মারার জন্য। সে হাত ধরে ফেলল ফাহাদ। ফাহিমের এক কাঁধে হাত রেখে নিরেট গলায় আওড়ালো, কুল ব্রো, ভাবি হয়তো, ভাবি মায়ের সমান, চাইলে মা করেও ডাকতে পারবি। আফটার অল আমাদের মা নেই, পুষিয়ে নিতে পারবি। ঝটকা দিয়ে ফাহাদের হাত সরিয়ে দিল ফাহিম। রাগান্বিত গলায় বলল, আমার শেয়ারে সবগুলো হাতিয়ে নিয়ে আমার সাথে গাদ্দারি করিস না ফাহাদ। ছোট ভাই বলে খুব ছাড় দিয়েছি, মেরে ফেলতে একটুও হাত কাঁপবে না। শক্ত হলো ফাহাদের চোয়াল। কিসের শেয়ার? তোর অংশের সব কিছু দিয়ে জুয়া খেলেছিস তুই, সব বিকিয়ে দিয়েছিস, বাকি যা আছে সেসব আমার ভাগের। কেমন পাগলের মতো ঘাড় ফুটালো ফাহিম। উপস্থিত দুই ব্যক্তিকে রক্তচক্ষু নিয়ে দেখে হনহনিয়ে বাড়ি ছাড়ল। ফাহাদ সরু চোখে দেখল ফাহিমকে। কাজিন হয়েও ওর আর ফয়সালের মাঝে যে বন্ডিং, সেটা কখনো নিজ ভাইয়ের সাথে গড়ে ওঠেনি ফাহাদের। ছোট থেকে একাকী বড় হয়েছে সে, আস্তে আস্তে বুকে গিয়েছে, মেয়েবাজ হয়েছে, কিন্তু ফাহিমের মতো চরিত্রহীন হয়নি। তালুকদার বাড়িতে পাড়াপাড়ি করে তৈরি হচ্ছে সবাই। সকালের নাস্তা শেষে যে যার ঘরে চলে গিয়েছে তৈরি হতে। বেলা 9টার ঘরে। এই তো আর কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে সবাই। শিকদার বাড়ির গাড়ি আর তাদের বাড়ির গাড়ি একসাথে ছাড়বে। দিহান যাবে না, সে নিয়ে মিতালির কাছে দোনমন করছে। বাণী পাটোয়ারি বাড়িতে আছে, ওকে সারা যেতে নাড়াচ্ছে। এ অবস্থায় এতটা পথ জার্নি করা বাণীর জন্য ঠিক নয় বলে সে যাবে না। মিতালি বুঝলো ছেলের গাইগুই, জোর করল না, কেবল বলল, তবে 2 দিন তুই ও বাড়িতেই থাকতিস। জুনায়েদ ভাই তো অফিস ট্যুরে গিয়েছে, বাড়িতে একা থেকে কি করবি? তালা দিয়ে যাব? মিতালির কথাখানা জুৎসই হলো বই কি। দিহান টুপ করে মেনে নিয়ে মায়ের ঘর ছাড়ল। প্রত্যাশাকে নতুন জামা পরিয়ে দিয়ে মিতালি নিজেও রেডি হতে লাগলো। দিশার ঘর থেকে বিরস মুখে বের হলো বেলা। চোখ মুখ তার দিশা সাজিয়ে দিয়েছে, কিন্তু বিপত্তি বেঁধেছে কি পরবে তা নিয়ে। দাদি শাশুড়ির এক কথা, শাড়ি পরবে, কিন্তু শাড়ি পরে তো এক পাও চলতে পারে না সে। সেজেছে 8 ঘন্টার মতো হলো, এখনও পোশাক সিলেক্ট করতে পারল না। ইতিমধ্যে দিগন্তকে কল দিয়েছে কয়েকবার, লোকটারও কোনো পাত্তা খবর নেই। সেই যে ভোরে বেরিয়ে গেল এখনও ফেরেনি। বাহুর এক পাশে একটা নতুন শাড়ি আর একটা কামিজ ধরে ঘুরে ফিরে নিজেকে দেখছে বেলা। দুইটাই ভালো লাগছে ওর। কিছুক্ষণ দেখে শুনে মনস্থির করলো শাড়ি পরবে। হুট করে কাঁধের কাছে শিরশিরে ছোঁয়ার জমে গেল শরীর। পেছন থেকে জড়িয়ে ধরে বেলার উন্মুক্ত কাঁধে থুতনি রেখে আয়নার ওর দিকে চেয়ে আছে দিগন্ত। মিয়ে গেল বেলা। মিনমিনে গলায় বলল,
কাছে আসবেন না। সকালে ওভাবে চলে গেলেন, ফোন দিলাম তাও তুললেন না। ঘরের বাইরে বের হলে আপনার ভাব বের হয়ে যায়। বেলার কেশগুচ্ছ থেকে ভেসে আসা মোহনীয় সুবাসে ঘোর লাগলো দিগন্তের। ওর চুলের ভাঁজে নাক ডুবিয়ে জোরে জোরে শ্বাস টানলো। ব্যস্ত ছিলাম সোনা, তখন কিছু না বলে চলে গেলেন। পরে বলবো। কথাটা মোটেও ভালো লাগলো না বেলার। চুলের ভাঁজে নাক ডুবিয়ে রাখা দিগন্তের হাত ইতিমধ্যে আলগা হয়ে গিয়েছে। সেই সুযোগে ওর কাছে সরে গেল বেলা। হাতের পোশাক দুটো দিগন্তের দিকে ছুঁড়ে মেরে রাগী স্বরে বলল, যখন বলবেন তখন আসবেন। একটা ছোট প্রশ্নের জবাব দিতে এত নকর ছকর কেউ করে? বেলার ছুঁড়ে মারা জিনিসগুলো ধরল দিগন্ত। ঠোঁট কামড়ে শাড়িটা নেড়ে চেড়ে বলল, শাড়ি পরবি? আবারও ওর কথা এড়িয়ে গেল দিগন্ত। কেমন টলমলে চোখে চেয়ে থাকলো বেলা। বেলার সে দৃষ্টি উপেক্ষা করতে পারল না দিগন্ত। বিছানায় বসে ওকে কোলের মাঝে নিল। ছোটাছুটি করলো বেলা, কিন্তু দিগন্তের দাবাং দুহাতের বন্ধন থেকে ছাড়াতে পারল না নিজেকে। আশান্বিত বেলাকে শক্ত করে চেপে ধরে ঠান্ডা স্বরে বলল দিগন্ত, বললাম না পরে বলবো। এত তাড়াহুড়ো কেন করিস? সব কিছুতে অস্থিরতা ভালো না। বলেছি যখন বলবো তখন বলবোই। ধৈর্য ধরতে শেখ। তোর জন্য তো কম ধৈর্য ধরিনি আমি। এরকম করেছি কখনো? খালি বেয়াদবি। হ্যাঁ নাকি না বললেই কথা শেষ। এত চড়াই উতরাই কেন করেন বুঝি না। বুঝতে হবে না। ছোট মাথায় এত চাপ নিবি না। আমার চাপ কি যথেষ্ট নয়? থেমে গেল বেলার নড়চড়। চুপ মেরে বসে থাকলো সে। তখনই কানের পাশে দুটো ঠান্ডা ওষ্ঠ বলে উঠল, ভালো লাগছে বুঝি? এভাবেই থাকবেন। আপনি থাকতে চাইলে আমার সমস্যা নেই। সহসা দেয়াল ঘড়ির দিকে তাকালো বেলা। আতকে উঠে বলল, 10টা বেজে আসছে তো, ছাড়েন। সবাই এতক্ষণে নিচে নেমে গিয়েছে হয়তো। বাদ সাজলো দিগন্ত। সেজেছে বেলা। চোখ মুখে তার রঙিন প্রসাধনী। দিগন্তের বেহায়া নজর সেদিকেই। বেলার গালে হাত রেখে ভারী কণ্ঠে বলল, এত সাজতে হবে কেন? সব কিছু বেশি বেশি হয়ে গিয়েছে। আমি ঠিক করে দেই। টনক নড়ল বেলার। লাফিয়ে সরে গেল দিগন্তের বাহু বন্ধন থেকে। দুপাশে না বোধক মাথা নাড়িয়ে বলে উঠল, একদম না। দিশা আপু অনেক সময় নিয়ে সাজিয়ে দিয়েছে। ভালো সময় বেলার এভাবে সরে যাওয়াতে বিরক্ত হলো দিগন্ত। ভ্রু জোড়ায় ভাঁজ ফেলে বলল, সব সময় বেয়াদবি। এখন ছেড়ে দিলেও পরে ছাড় পাবি না। বেলা পাটোয়ারি। শুষ্ক অধর জোড়া ভিজিয়ে জবাব দিল বেলা। হুম। বলে বিছানায় পড়ে থাকা শাড়িটা হাতে নিল। সহসা দিগন্ত বলে উঠল, শাড়ি পরবেন? কি পরবো বুঝতে পারছি না। এই দুটো থেকে বেছে দেন না। হাত দিয়ে গাল চুলকালো দিগন্ত। গভীর গলায় বলল, শাড়ি পরিয়েন না। কুমন্ত্রণা দেয়। আমার অবশ্য সমস্যা নেই। আপনি চাইলে। আর কিছু শোনার প্রয়োজন হলো না বেলার। চোখ জোড়া বৃহদাকার করে কামিজ হাতে হন্তদন্ত করে ওয়াশরুমের দিকে দৌড় লাগালো। অবাক লোচনে পাশের পুরুষটাকে দেখলো মাইশা। ভীষণ কান্নার দরুন চোখ মুখ ফুলে একাকার তার। এক মুহূর্তের জন্য ভেবে বসেছিল এরকম দুর্বিষহ জীবন রাখার মানে হয় না। মানসিক টর্চার কতটা বিপর্যস্ত পর্যায়ে উঠলে ওর মতো পূর্ণ বিবেকবান সম্পন্ন মেয়ে আত্মহত্যার কথা চিন্তা করতে পারে। ওদিকে কিনা মানুষটা হেসে খেলে বেড়াচ্ছে। কিয়ৎকালের জন্য আর নিজের মধ্যে থাকলো না রমণী। বাইরের প্রকৃতিতে তখন রাতের প্রহর। মাইশার ছোট কুঁড়ে ঘরের উঠোনে আজ খানিকটা আয়োজন হয়েছিল। সন্ধ্যার আগে আগে রেহানার তার একমাত্র মেয়েকে তুলে দিয়েছে রায়হানের হাতে। জম্পেশ খাওয়া দাওয়া শেষে মাইশাকে নিয়ে দিলদার তালুকদারের ভিটাতে উঠেছে শিকদার ও তালুকদার বাড়ির সব মানুষজন। দুটো দিন গ্রামে কাটিয়ে তবেই শহরে ফিরবে তারা। ঘরের দরজা আটকে বরবেশী রায়হান তার বধূর কাজ ঘেঁষে বসে আছে চুপচাপ। রমণীর ভাবগতি ঠিক ধরতে পারছে না। শান্ত মেয়েটাকে বেজায় ভয় পাচ্ছে সে। অতপর গলা খাকারি দিয়ে বলল, রাগ করছো বউ? জবাব আসে না কোনো। রায়হান হাঁটু গেড়ে মাইশার সামনে বসলো। শাড়ির ওপর অবহেলায় পড়ে থাকা নরম হাত দুটো নিজ হাতের মাঝে নিয়ে অসহায় গলায় আওড়ালো, আমার কোনো দোষ নেই। এবার
আমি আমার কোনো দোষ নেই। বাড়ির বড়রা বাধ্য করেছিল বিদায় না হওয়া পর্যন্ত যেন তোমার সাথে কোনো ধরনের যোগাযোগ না করি, তবে নাকি আমাকে আর আমার বউ দিবে না। বিশেষ করো এ কথাতেই কাবু করেছে আমাকে, নয়তো কবে এসে তুলে নিয়ে যেতাম। কিন্তু এসব কাজ করলে আবার আমার শাশুড়ি অসামাজিক জামাই বলে তার মেয়েকে কেড়ে নিতে চাইতো। দেখো সব দিক দিয়ে কত বেকায়দায় ছিলাম আমি। মাত্র উদ্রিক্ত ঠান্ডা স্বরে বলে উঠল মাইশা। আপনারা কি যে ভাবেন আমাকে। আচ্ছা, আমার মধ্যে কি ইমোশন নেই? কি মনে হয় বলুন তো? আর যদি আমি কোনো ভুল পথ বেছে নিতাম তবে কি করতেন? তখনও পুতুল পুতুল খেলতেন আমাকে নিয়ে? স্তব্ধ হয়ে গেল রায়হান। কেমন আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে থাকলো পাংশুটে মুখশ্রীর রমণীটির দিকে। পর মুহূর্তে জাপটে মিশিয়ে নিল নিজের বক্ষ পিঞ্জিরায়। হৃদস্পন্দনের গতি তার অস্বাভাবিক। প্রথম দিকে মাইশা ভেতরের যাতনাগুলো জাহির করলো, পরে শান্ত হলো মেয়েটা। প্রশ্রয় দিল স্বামীকে। গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাইরে বের হলো দিশা। এক হাতে প্রত্যাশার হাত ধরে রেখেছে, আর এক হাতে তার ভ্যানিটি ব্যাগ। এই পুরো বাড়িতে এত লোকজন হয়েছে যে শেষমেশ তার থাকার জায়গার অভাব পড়ল। বৃষ্টি আর ফয়সাল এসেছিল বিয়েতে। থাকার জায়গার সংকট দেখে বৃষ্টি দিশাকে বলেছে তার সাথে কোয়ার্টারে যেতে। বেলা দিগন্তকেও যেতে বলেছে তারা, কিন্তু বিদায়ের পর থেকে তাদের দেখা পায়নি কেউ। কোথায় গিয়েছে কে জানে। আপাতত সে আর প্রত্যাশা যাবে বৃষ্টির কাছে, কাল আবার চলে আসবে। সদর দরজা মারিয়ে বাইরে আসতেই আটকে গেল দিশা। চোখে কি ভুল দেখছে? চোখ ঘষা মারার জন্য হাত উপরে তুলেও আটকে গেল তার। চোখে যে কাজল আর আইশ্যাডোর পাহাড় ঘষেছে। পাশে থাকা প্রত্যাশাকে বলল, পুতু দেখ তো, তোকে যে একটা ছেলের ছবি দেখিয়েছিলাম সেদিন, সামনের মানুষটা কি সত্যি সত্যি সে? প্রত্যাশা গোল গোল চোখ জোড়া একবার সামনে দেখল, তারপর দিশার দিকে ফিরে বলল, হ্যাঁ, ওই আঙ্কেলটার সাথে আমার আগেও দেখা হয়েছিল আপু। আমার চুলে লাগিয়েছিল, পচা আঙ্কেল। ব্যাস, চটজলদি ব্যাগ থেকে ফোন বের করে নিজের চেহারা সুরতখানা দেখে নিল দিশা। না, ঠিকই আছে, তাকে দেখতে ভালোই লাগছে। এক দফা নিজের প্রশংসা নিজেই করলো মেয়েটা। ফোনের দৃষ্টি নিবদ্ধ। ফাহাদের ধ্যান ভাঙল পাশে কারো উপস্থিতি টের পেয়ে। চোখ তুলে চাইল সে। দিশাকে এক পলক দেখে পাশের জনের দিকে তাকালো। ওকে উপেক্ষা করে প্রত্যাশাকে কোলে নিল সে। অজ্ঞাত অপমানে থমথমে হলো দিশার মন, কিন্তু সে তো অপমান সয়ে নেওয়ার মেয়ে না। বিদ্রুপ করে বলল, শুনেছি আপনার নাকি নজর খারাপ, মেয়েদের দিকে খুব একটা ভালো নজর দিয়ে ফেলেন না। প্লিজ প্রত্যাশাকে নামিয়ে দিন। তালুকদার বাড়ির মেয়েদের নিজেদের রূপ গুণ বাঁচিয়ে চলে। ললাটে ভাঁজ ফেলে দিশাকে দেখলো ফাহাদ। ফাহাদের দৃষ্টি মারিয়ে ফোনে বৃষ্টির নাম্বার ডায়াল করতে করতে ফের বলল দিশা, বৃষ্টি আফাটাও না নিজের সাথে নিয়ে যাবে তা না, একটা ঝামেলা রেখে গিয়েছে। সহসা বলে উঠল ফাহাদ। হোয়াট? ভাবসাব নিয়ে থাকা দিশা সে শব্দটা আমলে নিলে তো। বৃষ্টির সাথে ফোন কলে থেকে এক হাত বাড়িয়ে ফাহাদের কাছ থেকে টেনে প্রত্যাশাকে কোলে নিল রমণী। হুট করে এহেন ব্যবহারে ভাবাচাকা খেলো ফাহাদ। দিশা তাকে পাশ কাটিয়ে গিয়ে গাড়িতে বসলো। কিছুপল শক্ত চোয়ালে পূর্বের জায়গায় দাঁড়িয়ে থেকে ফাহাদ এসে ড্রাইভিং সিটে বসলো। তখনই পাশ থেকে দিশা বলল, দিগন্ত তালুকদার, আমার ভাইয়াকে তো চেনেন, নজর সাবধানে রাখবেন ব্রো, ঠিক আছে? কিং কর্তব্য বিমূঢ় ফাহাদ। কার ড্রাইভ করতে করতে তার ওষ্ঠপুট বেঁকে গেল। পাশে বসা রমণী নিজেকে মাত্র অতিরিক্ত চালাক ভেবে বেশ খোঁচাখুচি করছে। আদৌ ফাহাদ দেওয়ান সম্পর্কে তার ধারণা আছে? নেহাত ফাহাদ ওর খেয়াল দেখার জন্য ছেড়ে দিয়েছে, নয়তো নাকানি চুবানি খেত মেয়ে। এত ঠ্যাস মারার পরও ফাহাদের থেকে বিরূপ প্রতিক্রিয়া না পেয়ে ভেতরে ভেতরে অবগতার চূড়ান্তে পৌঁছালো দিশা। বেশ খানিকটা পথ পেরিয়ে হুট করে গাড়িতে বিস্ফোরণ ঘটল যেন। ফাহাদের গাম্ভীর্য ভরা পুরুষালী গলায় বলা কথাগুলো বজ্রাঘাতের ন্যায় আঘাত হানল সেখানে। স্টিয়ারিংয়ে হাত চালিয়ে দিশার উদ্দেশ্যে বলে উঠল ফাহাদ, দিশা তালুকদার এই জীবনে অনেক মেয়েকে
হাতের ইশারায় নাচিয়েছি। আমার সাথে লাগা এত সহজ নয়। ইউ নো হোয়াট? মেসেজ ডিলিট দিলেই কাহিনী শেষ হয় না। গ্যালারিতে একটা স্ক্রিন ভিডিও রেকর্ড আছে। ফাহাদ দেওয়ানকে স্টক করা মুশকিল ব্যাপার। লিটন গার্ল, সরি, অ্যাঞ্জেল ডি স্ট্যান্ডার্ড ফর দিশা, রাইট? শেষের প্রশ্নটা করার সময় দিশার শুকিয়ে যাওয়া মুখ পানে তাকালো ফাহাদ। এতক্ষণে ফটর ফটর করা রমণী মিয়ে গিয়েছে অচিরেই। হে যেন লুডি বোর্ডে সাপ গুটি কাটাকাটির কাহিনী চলছে। দিশার আতঙ্কিত বদন দেখে বাঁকা হাসলো ফাহাদ। নিজেকে অতি চালাক ভাবা মানুষ যখন জায়গা মতো ধরা খায়, ঠিক সেরকম হয়েছে দিশা তালুকদারের বর্তমান মুখভঙ্গিমা। কি হলো, ভেতরে আয়। বৃষ্টির কণ্ঠ শুনে ধ্যানে মগ্ন থাকা দিশা গাড়ি থেকে উঠতে নিলে জোরে টান খেলো। সিট বেল্ট না খুলেই বের হচ্ছে সে। আহাম্মক। এই মুহূর্তে বড় আহাম্মক বনে আছে রমণী। গাড়ি থেকে নেমে বৃষ্টির পাশে দাঁড়ালো। প্রত্যাশা নেই, হয়তো ফাহাদ ওকে নিয়ে ভেতরে চলে গিয়েছে। এদিকে এত সময় যাবৎ দিশা এ দুনিয়ায় ছিল না। তাড়া দিল বৃষ্টি। রাত হয়েছে অনেক, শীত করছে বাইরে, চল দ্রুত। দিশা ওর হাত ধরল। বাণিজ্য ইতিমধ্যে নিলামে উঠেছে। ফাহাদ ওর ফেক আইডির বিষয়ে সব জানে। ওখানে কি কম সাশ্রামি করেছে সে? লজ্জা অপমানে থমথমে দিশা করুণ স্বরে আওড়ালো, আমি বাড়ি যাব। এই আপা, আমাকে বাড়িতে নিয়ে যাও। আমি বাড়ি যাব, আম্মুর কাছে যাব। লাগাতার একই বলি আওড়াতে শুরু করলো দিশা। এদিকে হতভাগ বৃষ্টি দিশার পানে চাইল। ছোট বাচ্চা ভয় পেলে যেমন মায়ের কাছে যেতে চায়, সেরকম করছে মেয়েটা। কিছু বলার জন্য উদ্যত হতেই ফয়সাল এলো সেখানে। মিনমিন করতে থাকা দিশার মুখে তালা লাগলো। বৃষ্টির সামনে গাইগুই করতে পারলো, ফয়সালের সামনে করা গেল না আর। কোয়ার্টার বেশি বড় নয়, 2টো রুম, একটা বাথরুম, একটা কিচেন আর ছোটোখাটো একটা ড্রয়িং স্পেস। ছোট হলেও জিনিসপত্র দিয়ে বেশ গোছানো সংসার। হয়তো ফয়সাল আগে থেকে একটু একটু করে সাজিয়েছে। ড্রয়িং স্পেসের একটা বেতের সোফায় 2 হাত মেলে আয়েশ করে বসে আছে ফাহাদ। পাশে প্রত্যাশা পা ঝুলিয়ে বসে চকলেট খাচ্ছে। বৃষ্টির রুম থেকে ফ্রেশ হয়ে বাইরে আসে দিশা। ফয়সাল ডাকছে তাই অনিচ্ছা সত্ত্বেও ড্রয়িং রুমে আসতে হলো তাকে। দিশাকে আসতে দেখে একটা সোফা ছেড়ে উঠে দাঁড়ালো বৃষ্টি। ওকে সেখানে বসতে বলে শুধালো, চা নিবি নাকি কফি? আর খাওয়া? এ জায়গায় তার মন টিকছে না। খাওয়া দাওয়া তো পরের বিষয়। বলল, লাগবে না কিছু, বলতে হবে না তোকে। এখানে বসে ভাইদের সাথে গল্প কর, আমি কফি আনছি। বলে বৃষ্টি রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে ভাইয়া শুনে মুখ বেঁকালো দিশা। সাইয়া সাইয়া করে এখন কি ভাইয়া ডাকবে নাকি? তবে কি ফাহাদ তাকে দুমুখো ভাববে না? তার থেকে কিছুই ডাকবে না, কথাও বলবে না, কাহিনী শেষ। ফয়সালের সাথে এক কথায় 2 কথায় বাঁচাল দিশা তার রূপে ফিরল। বেশ আলাপচারিতায় ডুবে গেল তারা। একসময় ফয়সালের জরুরি কল আসায় বাইরে যেতে হলো তাকে। হলো দিশার ভাগ্যের প্যাচ। এখানে এখন ফাহাদ আর ও ছাড়া আর কেউ নেই। প্রত্যাশাও কিছুক্ষণ আগে হাত ধোয়ার বাহানায় বৃষ্টির কাছে গিয়েছে। কোন শয়তানের প্ররোচনায় যে এখানে আসতে রাজি হলো সে। নিজ কপালে সালাম আর পছন্দেকেও 1 দফা সালাম ঠুকলো রমণী। এখানে একাকী থাকার আর মানে আছে? উঠল দিশা, রান্নাঘরের জন্য পা বাড়াতেই যাবে এমনি একটা ভয়েস এসে কানে লাগলো, জান, তুমি আমার ফোন ইগনোর করো কেন জান? তোমার সাথে একটু কথা বলার জন্য আমার ভিতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মরে যাব বুঝি। তুমি কবে আমার হবে জান? কবে আমরা এক হব? আমাদের হানিবানি বাচ্চারাও কবে আসবে জান? হায় হায় কি সর্বনাশ! এ যে তার ইত্রামিগুলো। এই নির্লজ্জ ভয়েস মেসেজ আর কারও নয়, স্বয়ং দিশা তালুকদারের। তবে মুখের সামনে ওড়না পেঁচিয়ে কথা বলেছিল বলে আওয়াজটা মোটা মোটা ধরনের। আইডি ডিলেট আগে এসব তো কেটে দিয়েছিল সে। ফাহাদের কাছে এখনও আছে কিভাবে? শরীর জমে গেল দিশার। শুকনো ঢোক চেপে আস্তে ধীরে পেছনে ফিরল। সহসা ঘাবড়ালো রমণী। পিছিয়ে গেল 2 পা। ফাহাদ ওর পেছনে এসে দাঁড়িয়েছিল। হুট করে পাশে ওর উপস্থিতি দেখে ভয়ে চান উড়ে গিয়েছে তার।
ডান পিঠে চঞ্চল দিশাকে কেমন কাবু করে দিয়েছে ফাহাদ। ভয় ভীতি শরীরের গাঁটে গাঁটে জমে গেছে। হড়বড়িয়ে বুকে থুতু ঘষল দিশা। তা দেখে চোখ ঘুরিয়ে নিল ফাহাদ। ফোনটা পকেটে রেখে শটান হয়ে দাঁড়িয়ে বলল, এইসব অপকর্ম করার আগে একবারও ভয় করেনি? আমাকে চেনো তুমি? ন্যূন পরিমাণ আইডিয়া নিয়ে আমার পেছে লাগতে এসেছিলে। মেয়ে তো বেশ ছোট, সবে অনার্সে যাত্রা শুরু করেছে, মাথায় এত বিটকিরি বুদ্ধি। অজানা ভান ধরল দিশা। মানে কি সব বলছেন? পাল্টি খেতে চাইলে পারবে না। কমিশনারের ছেলে আমি। একটা ফেক আইডি ডিটেলস বের করা চুটকির কাজ। আরও কিছু জিনিস দেখাইতে হবে, শান্তি পাবে। ফোন থেকে ওদের কথোপকথনের স্ক্রিন ভিডিওটা মেলে ধরল দিশার সম্মুখে। যদিও সেখানে ফাহাদের মেসেজ একেবারেই স্বল্প, পুরোটা জুড়ে দিশার মেসেজ। অনেক হয়েছে, একটু ভয় পাচ্ছে বলে চড়ে বসেছে ফাহাদ। বেশ ভক্ত সাজছে, সহ্য হলো না দিশার। যা করেছে ঠিক করেছে, কাউকে ভয় পাবে না সে। কি করবে করে নিক, দেখে নি বেশে। অস্বস্তি ভয় ভীতিকে ঠেলে দূরে সরিয়ে চিবিয়ে চিবিয়ে আওড়ালো রমণী। আসলে কি বলুন তো, খুব শখ পড়েছিল আমার। আপনাকে গুতিয়ে গুতিয়ে শখ মিটিয়েছি। তখন আমার সময় ছিল, তাই ইচ্ছা মতো গুতিয়েছি। এখন আপনার সময় চলছে, তাই আপনিও গুতাচ্ছেন। আচ্ছা, আমি আপনার রূপের গুণে ঝলসে গিয়ে গুতিয়েছি, ব্যাপারটা যাই, কিন্তু আপনি কেন আমাকে গুতাচ্ছেন? বাই এনি চান্স আমার আর আপনার উদ্দেশ্য এক নয় তো? হোয়াট রাবিশ! জানাজানি যখন হয়ে গিয়েছে তখন আর লুকিয়ে চুপিয়ে লাভ নেই। আমি আপনাকে ভালোবাসি। সহৃদয়বান ব্যক্তি হলে আমাকে গ্রহণ করুন, নয়তো কি? নয়তো আমি তোমাকে বিয়ে করব, তারপর একেবারে 10 মাস জায়ান। তারপর আর দিশাকে পাওয়া গেল না। ফাহাদকে তবদা লাগিয়ে দিয়ে ফুরুত করে উড়াল দিল সেখান থেকে। বৃষ্টির সামনে এসে বড় দম টানলো। কাহিনী করেছে সে, আবার কত বড় সাহস দেখিয়ে এলো। কিছুক্ষণ পর আবারও এক জায়গায় বসতে হলো সবাইকে। গরম গরম ধোয়া ওঠা কফির কাপে চুমুক দিয়ে কোনা চোখে দূরে থাকা ফাহাদের দিকে তাকালো দিশা। বেখেয়ালিভাবে ফাহাদও সে সময় সেদিকে তাকিয়েছিল। অতঃপর চোখাচোখি হলো দুজনের। চোখ সরিয়ে নেওয়ার জন্য উদ্যত হতেই ফাহাদের দিকে চোখ মারল দিশা। অতিষ্ঠ ভঙ্গিতে কপাল কুঁচকে নিল ফাহাদ। ঠিক তখনই কফির কাপ সম্মুখে এনে আগে ফাহাদের উদ্দেশ্যে ঠোঁট চোখা করে ইশারা ছুড়ল দিশা। সেকেন্ড একের ভেতর আবার ঠিকঠাক হয়ে গেল রমণী। নিরুদ্বেগভাবে কফিতে মনোনিবেশ করল। এদিকে হাঁটুর বয়সে একটা মেয়ের কাছে বারবার ইফটিজিংয়ের শিকার ফাহাদ তেতে উঠল। করার অনেক কিছু থাকলেও এই মুহূর্তে বলার কিছুই নেই। ভাইয়ের বাড়িতে কোনো সিন ক্রিয়েট করতে চায় না সে। বিতৃষ্ণায় আর কফিটুকু শেষ করতে পারল না। ফয়সালকে বলে বাইরের দিকে যেতে শুরু করলো। পিছু ডেকে ফয়সাল বলল, এত রাতে কোথায় যাবি? আশেপাশেই ঘুরি একটু। তারপর আর 1 মিনিট থাকলো না সেখানে। না তাকালো তালুকদার বাড়ির রেখে যাওয়া অভদ্র মেয়েটার দিকে। যেমন ভাই তেমন বোন, কোনো ম্যানার্স নেই। জুলুম করে অন্যের জিনিসে ভাগ বসাতে মাহির। শিমে শিমে ঠান্ডা বাতাস, গরম কাপড় ছাড়া এ পরিবেশে থাকা মানে হাড় কাঁপুনি ওঠানো। গা ছমছমে নিস্তব্ধতার মাঝে পানির কল কল আওয়াজ শোনা যাচ্ছে কেবল। এহেন পরিবেশের মাঝে পায়ের তালু ছুঁই ছুঁই পানিতে দুজোড়া পা চলছে। এক রমণীর কদম যাচ্ছে আগে আগে, আর পেছনে অলস ভঙ্গিতে তাকে অনুসরণ করছে এক সুঠামদেহী পুরুষ। পাগুলোকে একটু আরাম দিলে ভালো হতো। দাঁড়িয়ে পড়ল বেলা। পিছন না ফিরে গমগমে স্বরে আওড়ালো, কাউকে আমার পেছন পেছন আসতে বলিনি। অভিমানী বধূর দিকে চেয়ে নরম গলায় বলল দিগন্ত, একটাই বউ আমার, এই অচেনা সমুদ্র পাড়ে ছেড়ে যাব কোন দুঃখে। আর মেয়ে হারিয়েছে জানতে পারলে ওর বাপ আমাকে জ্যান্ত কবর দিবে। অযাচিত কথাগুলো আর কর্ণপাত করল না বেলা। ধূপধাপ করে হাঁটতে শুরু করলো আবারও। এদিকে এক হাতের মাঝে রাখা শালটা নিয়ে দিগন্তকে ছুটতে হলো ওর সাথে। ঠান্ডার তোপে রীতিমতো কাঁপছে মেয়েটা।
কিন্তু রাগের বশে শরীর তার জ্বলছে। প্রকৃতিতে এখন ভোর হচ্ছে, বিতৃষ্ণ অম্বরে সূর্যের আগমন ঘটছে। সমুদ্রের নীলচে সাদা পানিতে তার প্রতিফলন দেখা দিতে শুরু করেছে। পাহাড়গুলোতে আস্তে ধীরে মানুষের আনাগোনা শুরু হচ্ছে। রাতের আধার কেটে সূর্যের মনোমুগ্ধকর দৃষ্টিটা দেখার জন্য পর্যটকদের একে একে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ইতিমধ্যে। এদিকে বেলাকে থামানো দুঃসাধ্য। একঘেয়েমির ন্যায় চোখ যেদিকে যাচ্ছে সেদিকেই হাঁটছে রমণী। এত সময় নিশ্চুপ ওর সাথে হাঁটলো, এবার বড় বড় পা ফেলে বেলার পাশ ঘেঁষে থামলো। শালটার দুই বাহুর ওপর ভালোভাবে মিলে দিল। এতে যেন বিরক্তিতে চিরবিরিয়ে উঠল বেলা। হাত নাড়িয়ে শালটা ফেলে দিতে চাইল। সহসা থমকালো দিগন্ত। গুরু গম্ভীর গলায় বলল,